নমস্কার, জনতার দরবারে আপনাদের স্বাগত আরো একবার। আজ আরো একটা জনতার দরবার, যেখানে আমার সঙ্গে রয়েছেন এত জনতা যারা প্রশ্ন করবেন আর উত্তর দেবেন। আমাদের স্টুডিওয় উপস্থিত অতিথিরা জনতার মনের প্রশ্নের উত্তর আজ কারা দেবেন আসুন দেখি। শুরুতেই আমার সঙ্গে রয়েছেন অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেস নেতা। এছাড়াও আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সায়ন্তন বসু, বিজেপি নেতা। তার পাশে আরেক বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস নেতা। আরো এক তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। তার পাশে আরো এক বিজেপি নেতা রয়েছেন রাজীব বিশ্বাস এবং সিপিআইএম নেতা সুদীপ সেনগুপ্ত। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, জনতার প্রশ্ন শুনবো, কিন্তু আজ কি নিয়ে আলোচনা করব আমরা? কারণ আগামীকাল তিন পক্ষই প্রার্থী তালিকা ঘোষণা করছে। তার আগেই ত্রিস্তরীয় যে নিরাপত্তার কড়াকড়ি। আমরা জানি যে এবারে বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে, কিন্তু এবারে এই বজ্র আঁটুরিটা কতটা বেশি, আলাদা কোথায়? কেন্দ্রীয় বাহিনী, ত্রিস্তরীয় নিরাপত্তা, বুথে নজরদারি যা হয়েই থাকে, বাড়ি বাড়ি গিয়ে আস্থা অর্জন যেটা অন্যতম উল্লেখযোগ্য এবারে, এলাকা ডমিনেশন, রুট মার্চ, মানুষের মনে আস্থা জোগানোর কাজ এই কেন্দ্রীয় বাহিনী এই আধাসনা করেই থাকে। কিন্তু এবার বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালানো হবে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো হবে ভয় নেই, আপনার ভোট আপনি দিতে পারবেন। তাহলে এই বজ্র আঁটুনিতে এবারের ভোটটা হবে কেমন? অনুব্রত মণ্ডল যখন রয়েছে, অনুব্রত বাবু, বজ্র আঁটুনি, এবারে বাড়ি বাড়ি যাবেন বাহিনীর সদস্যরা, ভোটটা কি অন্যরকম হয় মনে হয়? না না, নমস্কার পিউ। হ্যাঁ, বাড়ি বাড়ি যান না, কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই বাড়ি বাড়ি গেলে। 19 তো বাড়ি বাড়ি গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নেই। ভোট দেবে তো মানুষ, মানুষের 19 তো মানুষ ভোট দিয়েছে, কোনো প্রবলেম হয়নি তো, এবারেও প্রবলেম হবে না। দ্রুত আমি সায়ন্তনের রিয়াকশন নেব। বাড়তি বাহিনী, ত্রিস্তরীয় নিরাপত্তা, অসুবিধা হবে কিনা জানি না, কিন্তু আসবো। সঙ্গে যেটা বেসিক পার্থক্য, 19-এ সারা দেশে ভোট ছিল। নির্বাচন কমিশনকে বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীর অপ্রতুলতা ছিল, বহু জায়গায় লাঠি হাতে পুলিশও দেখা গেছে। এবার সেই সমস্যা হবে না। ইতিমধ্যে যে বাহিনী পৌঁছেছে সেটা লোকসভা নির্বাচনের থেকে অনেক বেশি। সময়ের সঙ্গে সঙ্গে বাহিনীর সংখ্যা বাড়বে। আমাদের রাজ্যে একটা সমস্যা থাকে, যেটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকমের, কিন্তু মানুষের মধ্যে একটা কনফিডেন্সের অভাব, যে আমরা যেতে পারবো কিনা, রাস্তায় কেউ আটকাবে কিনা, ভয় দেখাবে কিনা, ভোট দিয়ে ফিরে বাড়ি আসতে পারবো কিনা, কালকে কি হবে, এই কনফিডেন্সটাকে রিস্টোর করতে হবে। এটা নির্বাচন কমিশনকে ভাবতে হবে। তার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ বাহিনী পাঠাচ্ছেন, আরও বাহিনী আসবে। এবং আমার নিজের ধারণা, পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন সবথেকে বেশি মাত্রায় নিরাপত্তার দিক দিয়ে একটা ইউনিক নির্বাচন হবে। এরকম নির্বাচন বাংলায় এর আগে কেউ। অনুব্রত বাবু, নিরাপত্তার দিক দিয়ে ইউনিক এবং লাঠিধারী পুলিশের দেখা মিলবে না, এবার শুধু বাহিনী কন্ট্রোল করবে। আমি একটা কথা বলি পিউ, আমি জানি না এরা এই ধরনের কথাবার্তা কেন বলে। ভোট দেবে মানুষ, উন্নয়নের স্বার্থে ভোট হবে। পশ্চিমবাংলায় যে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে, উন্নয়নের স্বার্থে ভোট হবে। আর পশ্চিমবাংলায় 10 বছরে মমতা ব্যানার্জি যা করেছে, আর 8 বছরে বিজেপি সরকার কি করেছে মানুষ জানে। এখানে আরো ফোর্স দেখ, আরো বাড়ি বাড়ি যাক, রাস্তায় ফোর্স দাঁড় করিয়ে দেখ, কোনো প্রবলেম নাই। তোমাকে বলে দিলাম 220 থেকে 230, আমি 16তেও বলেছিলাম 210 থেকে 220, আবার তোমাকে বলছি পিউ যে তোমাকে 220 থেকে 230 আরো ফোর্স নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। অনুব্রত বাবু, আমি আসবো। ধরুন বাড়তি বাহিনী, আমরা, আপনি, এই যে সাধারণ ভোটাররা তো আশ্বস্ত হব যে এবার সত্যি বাড়ি বাড়ি যাবে, নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তারা রুট মার্চ করবেন, বুথে নজরদারি চালাবেন, মানে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ মসৃণ হবে। সত্যি কি এতটা মসৃণ হবে? এই প্রশ্ন কারা তুলছেন বলুন তো? তুলছেন এই সায়ন্তন বসু, এই অনুব্রত মণ্ডলরাই। গতকাল, খুব বেশি দূরে যেতে হবে না, গতকাল দুজনের বক্তব্য শোনাই আপনাদের। প্রথমে সায়ন্তন। খেলা দেখানোর কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। আমাকে জেলার কয়েকজন কার্যকর্তা জিজ্ঞাসা করলেন যে দাদা, একদিনে কেন বীরভূমে ভোট, আর সেদিন অন্য কোথাও ভোট নেই কেন? আমি বললাম, যত ভোটার তত কেন্দ্রীয় বাহিনী হবে, আর তারা তাদের বড় বড় ব্যাট নিয়ে আসবে, আর তৃণমূলের যে কটা এখানে আছে সে কটাকে বল বানাবে। ব্যাট আমরা ভালো চালাতে জানি। আমরা যে ব্যাটটাতে মারবো বলটা বাউন্ডারির বাইরে পড়বে এবং ছাত্রও হয়ে যাবে।
ও তো ছাত্র হয়ে যাবে বলটা, আমি তো বললাম। এটা গতকাল দুজনের বক্তব্য, যে দুজন এই মুহূর্তে লাইভ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। অনুব্রত বাবু, আপনি এখনই বলছেন পিটিয়ে ছাতু করে দেব, তাহলে এত বাহিনী এত কিছু সত্ত্বেও ভোটাররা ত্রস্ত হবেন না? না, আমি তা বলিনি। না 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 না, আমি তা বলি নাই পিউ। আমি একটা কথা বলেছি, কেন্দ্র বাহিনী বলেছে ব্যাট হাতে করে আসবে, আমি বলেছি আমার হাতে ব্যাট থাকবে, খেলা হবে, এমন মারবো বলটা গিয়ে বাইরে পড়বে, বলটা ফেটে ছাতু হয়ে যাবে। কি মারার দরকার কি পড়ছে অনুব্রত বাবু? কেন্দ্রীয় বাহিনী আসবে, আপনি শুরুতে বললেন কিচ্ছু এসে যাবে না, ভোটের মতো হবে, তাহলে আপনার এই মারবো ধরবো বক্তব্যের মানে কি? আমি তো এখনো তো বলছি, না 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 পিউ, আমি তো এখনো বলছি ওরা বিজেপি দিল্লিতে বসে আছে, ওদের কি জন্য বলা দরকার যে সেন্ট্রাল বাহিনী ব্যাট হাতে নিয়ে আসবে? সেন্ট্রাল বাহিনী কোন ব্যাট হাতে আসে নাকি? সেন্ট্রাল বাহিনী ব্যাট হাতে আসবে? এটা কিন্তু রিঅ্যাকশন ছিল, তুমি বলেছো বলে বলেছেন শান্তন। না না, উনি কি বলেছেন আমি জানি না, আমার বক্তব্য খুব পরিষ্কার। যারা খেলা হবে বলছে, মানুষকে ভয় দেখাচ্ছে, এবার তারা ভয় পাক। না না, খেলা দেখাতে কেন্দ্রীয় বাহিনী আসছে, বক্তব্যের শুরুতেই এটা ছিল গতকাল। কেন কেন্দ্রীয় বাহিনী খেলা কি দেখাবে? তারা নিরাপত্তার দায়িত্বে আসছে, ভোট করতে বাড়ি চলে যাবে। হ্যাঁ বলুন পিউ, আমার কথাটা শোনো। পিউ, এখনো বলছি খেলা হবে, বারবার খেলা হবে, বাড়িতে বসে খেলা হবে, 4 জন মিলে খেলা হবে। 4 জন কারা? না, যিনি বলছেন কেউ বাটে পিউ, ওই স্কুলে তো হেডমাস্টার আমিও ছিলাম, তুমিও ছিলে, তুমি তো ভালো জানো। সমস্যা হচ্ছে যিনি বলছেন আসানসোলে বাবুল সুপ্রিয় জিতে গেলে কি বলেছিলেন বা না হারলে কি বলেছিলেন, সে ইতিহাসটাও জানা দরকার। না এই যে সমস্যা হচ্ছে যারা খেলা হবে বলছে, তারা মাঠের মধ্যে থাকবে না মাঠের বাইরে থাকবে ওদিন, সেটাই সিদ্ধান্ত কেন্দ্রীয় বাহিনী নেবে। তার জন্যই এত কেন্দ্রীয় বাহিনী, যারা উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে পঞ্চায়েত নির্বাচনকে রক্তাক্ত করেছে, এবার তারা বুঝতে পারবে নির্বাচনটা কিভাবে হয়। বাস্তবিক অর্থে নির্বাচন করার জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে। আমরা এতদিন অনেক কিছু বলেছি, আফজাল আমানুল্লাহ রিপোর্ট, কেজি রাও, অনেক কথা শুনেছি, কিন্তু এবারের নির্বাচন আদর্শ নির্বাচন হবে, তবে যারা খেলার তারা খেলবে। আসবো জনতা প্রশ্ন আছে, করবে না, কাকে প্রশ্ন করবেন? আর খেলা শান্তন, দ্রুত প্রশ্ন করুন, মাইক দিন। আমি আসছি, অনুব্রত দা আসছি। শান্তন বাবু একটা কথা বললেন, মানে প্রথম বক্তব্যের শুরুতেই আপনি, যে আরো কেন্দ্রীয় বাহিনী আসছে, মানে এটা কি আপনাদের সাথে আলোচনা সাপেক্ষেই হচ্ছে কত কেন্দ্রীয় বাহিনী আসবে, নাকি ওনা নিরপেক্ষভাবে পাঠাচ্ছেন আর কি? আপনি বক্তব্যের শুরুতেই বলে দিচ্ছেন এত নির্বাচন বাহিনী আসবে। প্রশ্ন একটাই, আপনি খবরের কাগজ পড়েন? আজকে কোন কাগজ পড়েছেন? যখন কাগজ পড়েছেন ওখানেই লেখা থাকছে, প্রত্যেক দিনই লেখা আছে। আজকে কত নির্দিষ্ট করিনি, কত বাহিনী আসবে বলিনি, বলতে দিন। তর্ক নয়, প্রশ্ন শেষ, উত্তর শুনুন। কত বাহিনী আসবে কোথায় বলেছি? পিউ চালাও আবার 10 কোম্পানি আসবে, 50 কোম্পানি আসবে, 150 কোম্পানি আসবে বলেছি আরো বাহিনী আসবে। কি বিশেষে বলেছি? আজকেও খবরের কাগজে আছে, যদি আপনি খবরের কাগজ পড়েন। এটা কমিশন সূত্রে খবর, এবারের বাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হবে, বাহিনী আরো বাড়তি আসবে। অনুব্রতদার কাছে প্রশ্ন, অনুব্রতদা, ইয়াবি পিটিয়ে ছাতু করে দেবেন, আপনি নিশ্চয়ই জানেন এতক্ষণে, তাও একবার বলে দিচ্ছি যে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর যারা স্বতঃপ্রণোদিতভাবে আপনার এই বক্তব্যের রিপোর্ট সেন্ট্রাল কমিশনে পাঠিয়েছে, আপনি জানেন তো? না, আমি শুনি নাই, তোমার কাছে শুনলাম পিউ, আমি কোনো অন্যায় কথা বলি নাই। যদি কেউ বলে থাকে দিল্লিতে যে সরকার বসে আছে সেই সরকারের দলের লোক যদি বলতে পারে যে সেন্ট্রাল বাহিনী হাতে করে ব্যাট নিয়ে আসবে, সেন্ট্রাল বাহিনী তো হাতে করে ব্যাট আনবে না, তাদের কাছে রাইফেল থাকবে, মেশিন গান থাকবে, স্টেন গান থাকবে, তাদের তো ব্যাট আনার ডিউটি নয়। বিজেপির অন্য নেতাদের কি উত্তর শুনুন, আসবো অনুব্রতদা, শুনুন। আমি খেলতেই পারি, আমি ব্যাট নিয়ে। না দেখুন, মানে মুশকিল হচ্ছে যে ওনার খুব খেলার ইচ্ছে, ওনার ছাতুর ইচ্ছে, অসুস্থ, ছাতুমাখা খান, উনি সুস্থ থাকুক, ওনার সুস্থতা কামনা করি। কিন্তু ঘটনা হচ্ছে যে ভোটের সময় যেটা হচ্ছে যে ভাষা সন্ত্রাস যেটা শুরু করেছেন, যেটা জন্মদাতা উনি, এখন যদি তার কেউ বিরোধিতা করে সেটা ওনার গায়ে লেগে উনি আরও 4 ডবল কথা বলবেন, তো সেইগুলো তো ঠিক নয়।
আর ঘটনা হচ্ছে শুরু থেকে সাদা থান বাড়িতে ফেলা থেকে মোড়ের মাথায় দাদারা বেঞ্চি পেতে বসে থাকা অবধি আমরা দেখেছি। আমরা ছোট থেকে যে রাজনীতি বাংলায় দেখেছি, ভোটটা এইভাবেই হওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন উনি বারবার বলতেন অত কোম্পানি চাই, এত কোম্পানি চাই, দিল্লি আমাদের দেখছে না। হ্যাঁ, এখন যখন নিরাপত্তা বাহিনী আসছে উনি খুব লাভাচ্ছেন, ওরা খুব কষ্ট হচ্ছে। বিজেপির ঢাল নেই, তরোয়াল নেই, তো ওরা নিধিরাম সর্দার, ওদের ওই বাইরে থেকে ভাড়া করা টুরিস্ট বিজেপি নেতা আর কেন্দ্রীয় বাহিনীর উপর মুখাপেক্ষী হয়ে নির্বাচন করতে হচ্ছে। আমরা যখন সিপিএম আপনারা তো সৎ, আপনাদের গায়ে লাগে কেন? হ্যাঁ, ওভারল্যাপ না প্লিজ, প্রত্যেকে হাত তুলবেন, প্রত্যেকের কাছে যাব। বাংলায় গণ আন্দোলনের মধ্যে দিয়ে এই রাজ্যের মামাটি মানুষের সরকারের নির্বাচনে প্রতিষ্ঠিত করেছি। 2011 সালে নির্বাচনে আমরা জিতেছি। পশ্চিমবাংলায় 1,01,000 বুথ আছে এই মুহূর্তে, নতুন আগে ছিল 79,000, এখন 1,01,000। ভারতীয় জনতা পার্টির বুথ ভিত্তিক কোনো কর্মী নেই, কোনো সংগঠন নেই, কিচ্ছু নেই। দিল্লি টুরিস্ট বিজেপি আর কেন্দ্রীয় বাহিনীর উপর ভিত্তি করে। আমি শুধু একটু মেনশন করে দিই, আমি এই প্রসঙ্গে যাব না। আজই আপনাদের দলের নেতা রবীন্দ্রনাথ ঘোষ বুথ কমিটির একটি কর্মশালা নিজের বাড়িতে করেছেন, বুথ কর্মীদের উপর চাঁচামেচি করেছেন, তারা মানুষের হয়ে কাজ করছে না, মানুষের পাশে দাঁড়ান না। এই প্রসঙ্গ আমি শুধু, আপনি উত্থাপন করলেন বুথ বলে বললাম, আলোচ্য বিষয় নয়। রবীন্দ্রনাথ বাবুর অন্য একটা বক্তব্য আপনাকে শোনাবো। রবীন্দ্রনাথ বাবুরও গতকালের বক্তব্য, তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করুক, হামাগুড়ি দিক, গড়াগড়ি দিক, কিছু এসে যায় না। শোনাবো। এইটার মানে ফোর্স ঘুরে বেড়াক, দাপিয়ে বেড়াক, হামাগুড়ি দিক বা গড়িয়ে গড়িয়ে যাক, আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের বাংলার মানুষ এই সেন্ট্রাল ফোর্সে ভয় করে না। বিজেপি যতই চেষ্টা করুক ভয় দেখানোর, সিআরপিএফ দিয়ে, আধা সামরিক বাহিনী দিয়ে, এতে কিচ্ছু কাজ হবে না। বক্তব্যটা শুনলেন। আমরা আপনাদের লাগাতার বলি অনুষ্ঠানের শুরুতে, আজ আরো একবার আপনাদের জানিয়ে দেবো যে ফেসবুক এবং ইউটিউবে আমরা লাইভ স্ট্রিমিং করছি। আপনাদের প্রশ্ন করতে থাকুন, এভাবেই দেখাবো। এই মুহূর্তে ইসমাইলের প্রশ্ন আমরা স্ক্রিনে এনেছি। বেশি বাহিনী আসছে বলে কি তৃণমূল ভয় পাচ্ছে? কে উত্তর দেবেন? 2016 সালের বিধানসভা নির্বাচন মনে আছে? আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল, এরিয়া ডমিনেশন করেছিল। দিল্লি থেকে তাবর তাবর নেতা, সেই সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, কেউ বাকি ছিল না। সূর্যকান্ত মিশ্রকে চিফ মিনিস্টার প্রজেক্টই করে দেওয়া হয়েছিল, ক্যাবিনেট তৈরি হয়ে গেছিল। 2016-তে হিউজ ম্যান্ডেট নিয়ে এসেছিলাম, 2021-এ আজকের তারিখে বলে গেলাম 4 মার্চ আপনাদের স্টুডিওতে, আমরা 2 মেতে হিউজ ম্যান্ডেট নিয়ে আসবো যখন বলতে বলবো বলবেন। হ্যাঁ, আমরা মানুষের সারা বছর 365 দিন থাকি। এ রাজ্যে বিনামূল্যে রেশন, বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে শিক্ষা, কন্যাশ্রী। তারপরে এই খেলার কথা কেন বলছেন আপনাদের নেতারা? প্রতিযোগিতা গণতন্ত্রের প্রতিযোগিতা থাকবে না? উনি ক্রিকেট খেলার কথা বলবেন আর কেউ বলবে আমি ওভার বাউন্ডারি মারবো না। যদি কেউ বলে আমি বল ছুড়বো, তো আমি ক্রিকেট খেললে আমি খেলার কথা কারা বললো প্রথমে? আপনারা তো রিঅ্যাকশন দিচ্ছেন না, খেলাটা তো আপনারাই শুরু করতে চাইছেন। আপনাদের নেত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন এবার খেলা হবে, তো প্রতিযোগিতা 8 দফায় খেলা হবে বলছেন মানে তিনি। প্রতিযোগিতা, আপনি কথাটাকে যারা টুইস্ট করছে তারা টুইস্ট করতে পারবে না। খেলা মানে প্রতিযোগিতা, প্রতিযোগিতা করেই গণতন্ত্রে আমরা জিতেছি, আর প্রতিযোগিতা করেই আমরা জিতবো। রাজীব, প্রথমত হচ্ছে যে এই রাজ্যে আমরা জানি যে পরিবেশ দূষিত হয় অক্সিজেনের অভাবে, কিন্তু রাজনৈতিক পরিবেশে যে অক্সিজেনের অভাবে দূষিত হয় এটা আমরা প্রতিনিয়ত দেখেছি। তারপরে যে প্রশাসনিক হস্তক্ষেপ ছিল, করার কথা ছিল, সেটা হয়নি। এখন আমাদের ইলেকশনের সময় চরম ঢাক, গুড় বাতাসা, অনেক কিছু আমরা দেখেছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি সঠিকভাবে ভোট করাতে হয়, সেখানে ইলেকশন কমিশনকে তার মতো স্টেপ নিতে হবে। আমি জানি না যে টিএমসি এত যদি কনফিডেন্ট হয় তাহলে তারা এত ভয় কেন পাচ্ছে, তারা কন্ট্রাডিক্টরি কেন বক্তব্য রাখছে? কখনো কেউ একরকম কথা বলছে, কেউ কনফিডেন্সের কথা বলছে, তারপরেই অভিযোগ আনছেন। তাদের বড় বড় প্লেয়াররা বলছে খেলা হবে, খেলার আগেই তো তারা মাঠের বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, তালবাহানা শুরু করেছে, খেলতে নামবে না বলে। না, আপনাদের নেতা সায়ন্তন বসে রয়েছেন, তার বক্তব্য শোনালাম। কেন্দ্রীয় বাহিনী খেলা দেখাতে আসছে, সায়ন্তনের বক্তব্য, তাহলে তাকে ক্রিটিসাইজ করবেন আপনি? খেলা দেখানোর বিষয় না, বিষয়টা যেটা বলছি, এখানে কেন্দ্রীয় বাহিনী এখানে আসবে রেফারির ভূমিকা নিতে। এতদিন যারা মাঠে নেমে অবৈধভাবে যদি কেউ খেলা করে তাদের রেড কার্ড এবার খেতে হবে। মানে বিজেপির খেলা অবৈধ নয়। তৃণাঙ্কুর, আমি আসবো। তৃণাঙ্কুর, আপনি কাকে প্রশ্ন করতে চান? টিএমসি কে দ্রুত প্রশ্ন করুন, মাইকে। 2011 নির্বাচনে তো আপনারা বেশি দফায় ভোট চেয়েছিলেন এবং বেশি দফায় কেন্দ্রীয় বাহিনীও চেয়েছিলেন, তাহলে এখন এত অসুবিধা হচ্ছে কেন? মানে শাসকের সুর বদলে, শাসক হলেই সুর বদলে যেভাবে সিরিজ বেরিয়েছিল আপনি জানেন না, তখন আপনি কাগজ পড়তেন কিনা জানি না। লেফট ভোটার এবং ডেড ভোটারের ভোট দিয়ে আমি শুধু আসবো। সিপিএম এর 34 বছরের রেজিম আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির
গণতান্ত্রিক নির্বাচন, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কেন বৈষম্য আমরা কাউন্সিলরটা জানি হ্যাঁ, কবে সুদীপ দা, আমি হয়েছিল? আসছি তৃণমূল বৈষম্য সুদীপ দা। কাউন্সিলরটা জানি কবে হয়েছিল আমি কেবলমাত্র জিজ্ঞেস করিনি। সেটা আমরা বোর্ড কাউন্সিলরটা হয়েছিল ওভারল্যাপ নয় প্লিজ। ওভারল্যাপ করা নয়। আমি প্রথম কথা বলতে চাই পিউ, যে আজকে এই প্যানেল ডিসকাশন যেভাবে সাজানো হয়েছে, প্রথম কথা বলছি যে এই আগামী নির্বাচনের রাজনৈতিক লড়াই বাংলাতে সেভাবে হতে যাচ্ছে না। বাংলা এখন দুটো পক্ষ, একটা পক্ষে আছে সাধারণ মানুষ যাদের রিপ্রেজেন্ট করেছি আমরা, যারা 28 তারিখ হলো ব্রিগেডের ময়দানে আমরা হাজির ছিলাম, আরেকটা পক্ষে বিজেমূল। আজকে 6 জন রিপ্রেজেন্টেটিভ এখানে বসে আছে, আমি একমাত্র একা। কিন্তু আমি সে কথা বলতে চাই যে এবারে বাংলায় নির্বাচন সত্যিকারের নির্বাচন হবে। নির্বাচন কমিশন কি করবে আমরা জানি না। নির্বাচন কমিশন প্রত্যেকবার দেখবেন তর্জন গর্জন করে, বাংলার নির্বাচন হলেই একই কথা বলে তারা, তারপরে তারা ভোটের মুখে এসে ঘুমিয়ে পড়ে। 2014 নির্বাচনে আমরা দেখেছি। আমরা সেই কারণে যদি বলো যে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এবার ত্রিস্তরীয় ব্যবস্থা আমরা রেখেছি। প্রথম স্তরে থাকবে বামফ্রন্ট, দ্বিতীয় স্তরে কংগ্রেস, তৃতীয় স্তরে আইএস। তৃণাঙ্কুর যাবে মানুষ ভোট দিতে, মানুষ ভোট দেবে এবং এদেরকে বিজেমূলকে সমূলে উৎখাত করবে এবার। এই পুরো বিষয়টা আজকে যেখানে আলোচনার, সেখানে একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে আমার এই একদম বিন্দুমাত্র এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত নই। দেখুন, কোনো ছাত্র যদি সারা বছর পড়াশোনা করে তার কিন্তু পরীক্ষার আগের দিন পড়তে লাগে না। আজকে তৃণমূল কংগ্রেস দল, হ্যাঁ, আপনি যেই ভাষায় যেটা বুঝতে হবে তাকে সেইভাবে আমরা বোঝাতে প্রস্তুত আছি। আমরা 2011 সালে তো রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম, সেইভাবেও 2021 নির্বাচনে মানুষ যখন প্রচুর ব্যবধানে আমাদেরকে জিতে ক্ষমতায় আসবেন, উন্নয়নের খেলা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে যাবেন আমার বিশ্বাস। আজকে আধা সামরিক বাহিনী এলো কি না এলো, আজকে 8 দফায় করুক কি 294 দফায় করুক ইলেকশন, কিচ্ছু ফ্যাক্টর নয়। কারণ আজকে বিজেপির কাছে কোনো মুখ নেই, আজকে সিপিএম এর কাছে কারণ ছোট প্রশ্ন রয়েছে, ভীষণ জানতে ইচ্ছা করছে। আমরা প্রচুর কিছুই না এসে যায় তাহলে কেন যেদিন 26শে ফেব্রুয়ারি ডেট অ্যানাউন্স করলেন সুনীল অরোরা, সেদিন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হলো কাকে সুবিধা করে দিতে 8 দফায় নির্বাচন? একবার শুনে নিই, উত্তর দিতে সুবিধা হবে। শোনাবো কি বলেছেন 26শে ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি। আগে শোনো তৃণাঙ্কুর প্লিজ। বাংলায় 294টা সিট, 8টা ফেজে ইলেকশন কেন? কাকে সুবিধা করে দেওয়ার জন্য? না, whatever I came to know from BJP party sources, whatever BJP have decided as per BJP requisition, একটা ডিস্ট্রিক্টকে ভাগ করে তাকে আবার পার্ট 1 পার্ট 2 করছে। দক্ষিণ 24 পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি, সেখানে 3 দিনে ইলেকশন করছে। এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহ কথায় হয়েছে? তৃণাঙ্কুর, এখানেই আমাদের প্রশ্ন ন্যায় এবং অন্যায়ের প্রশ্ন। দেখুন, আমরা যখন কোনো খেলা খেলবো তখন আমি যদি 6টা বল ব্যাট করি, অপরজনকেও 6টা বল ব্যাট করতে দিতে হবে। আজকে যেখানে তামিলনাড়ু, কেরালার মতন রাজ্য, যেখানে কিন্তু অনেকগুলো আসন, সেখানে যদি অনুপাতে আসেন ঐকিক নিয়মে, সেখানে পশ্চিমবঙ্গে 294টা যদি 8 দফায় হয়, তবে বাকিগুলোর ক্ষেত্রে তো সমান হওয়া উচিত। আজকে ত্রিপুরার মতন রাজ্য, যেখানে আমরা দেখেছি নির্বাচনে ঠিক কি হয়েছে, সেটা কি শান্ত? আজকে ভারতবর্ষ সব জায়গায় কি শান্ত হয়? আজকে একজন দর্শক যখন সায়ন্তনবাবুকে প্রশ্ন করলো, আমি আজকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা কনসেপশন তৈরি হচ্ছে, আমি তার বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী সমান সমান কোনো ক্ষেত্রে বা তারা এই নির্বাচন কমিশনকে বোঝানোর চেষ্টা করছে তারা বিজেপির দ্বারা প্রভাবিত। আমি এই বিষয়ে সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, বিহারের উদাহরণ সেদিনও মমতা ব্যানার্জি দিয়েছেন। 240 আসনের বিধানসভা 3 দফায় হলে বাংলায় কি এমন পরিস্থিতি 8 দফায় যেতে হবে? আমিও তো খুব চিন্তিত ওনার মতো। কেন 8 দফায়? 1 দফায় কেন নয়? আমি তো খুশি হব, একদিনে ভোট মিটিয়ে যাবে। বীরভূমে নমিনেশন দিতে গিয়ে বিজেপি কর্মী খুন হয়েছে, জায়গায় জায়গায় নমিনেশন দেওয়া যায়নি পঞ্চায়েত নির্বাচনে। তামিলনাড়ুতে হয়েছে, বিহারে হয়েছে, জলপাইগুড়িতে হয়েছে, অন্য রাজ্যে হয়েছে। হ্যাঁ হয়েছে, ত্রিপুরায় হয়েছে দাদা। আরে শুনুন, ত্রিপুরা একটা ছোট রাজ্য, সেখানে জেনে বলুন কজন মারা গেছে? জেনে বলুন। আপনি বলুন না। একজনও মারা যায়নি, একজনও মারা যায়নি, নট এ সিঙ্গেল ডেথ। হ্যাঁ, অনুব্রতদা উত্তর দিচ্ছেন। আমি আসবো অনুব্রতদা। না জেনে কেন বলেন? আসবো। হ্যাঁ, অনুব্রত। নট এ সিঙ্গেল ডেথ। না পিউ, ত্রিপুরা কি রাজ্য নয়? আরে মারা যায়নি, ত্রিপুরাতে রাজ্য নয়, মারা যায়নি। আর কোথায় বীরভূমে মারা যায়নি বললে হবে নাকি? খুন হয়েছে বীরভূমে, কোথায় খুন হয়েছে? বীরভূমে খুন হয়েছে, তৃণমূল খুন করেছে বিজেপিকে। বলতে হবে বীরভূমে কোথায় খুন হয়েছে? পঞ্চায়েতে
পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দিতে গিয়ে খুন করা হয়েছে। জায়গার জায়গাটা ভুলে গেছেন? জায়গার নাম জায়গাটা সায়ন্তন জায়গাটা বলছি তো আমি হয়েছে, বলছি তো আমি হয়েছে, শিউরিতে হয়েছে। অনুব্রত মণ্ডল অস্বীকার করছেন। ত্রিপুরার নির্বাচনের আগে পিউ আমাদের প্রায় প্রত্যেকটা পার্টি অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রিপুরার নির্বাচনের আগে কে তৃণমূলের লোক? কে তৃণমূলের লোক অনুব্রত দা? যে খুন হয়েছে, যে সিউড়িতে যেটা বলছে শান্তনু, যে খুনটা হয়েছে শান্তন। ওটা তৃণমূল কর্মী খুন হয়েছিল। তোমার টিভি খুলে দেখো, বিজেপি কর্মী বলে তৃণমূল কর্মী, তৃণমূলের লোক খুন হয়েছিল। এ তো বিজেপি খুন না করেছিল। কিন্তু অনুব্রত দা আমরা তো এটা দেখেছি, 34% বিরোধী শূন্য পঞ্চায়েত নির্বাচনে, যার মধ্যে সিংহভাগ বীরভূমে। এটা কি অস্বীকার করবেন? উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে ছিল, যাতে আবার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে না থাকে তার জন্য প্যারামিলিটারি আসবে। প্রিয় টিভি শোনো, এখনো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। থাকুক, থাকুক, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকুক। দেখতে চাই কত তেজ আছে, দেখতে চাই উন্নয়নের কত তেজ আছে। আজকে চ্যালেঞ্জ হয়ে যায়। সব বিজে তো ছাড়খাড় করে দিলে বাবা, যা বিজে তো ছাড়খাড়। আরে আপনারা তো বলেছিলেন, আপনারা তো বলেছিলেন পুলিশে বিজেপি। একজন শান্তন প্রশ্ন করে উত্তর নিতে হবে, একজন শুনতে পাবেন না দর্শক। জিডিপির হার দেখো আজকে, আরে আরে পিউ শোনো, পিউ হ্যাঁ শুনছি, পিউ, বলুন। একটা কথা শোনো, আজকে জিডিপির হার দেখো, যত আস্তে 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 নেমে আসছে, আর নরেন্দ্র মোদী তত আস্তে আস্তে দাঁড়িয়ে বাড়ছে। আজকে জিডিপি হারটা দেখে জিডিপি কত? জিডিপি কত? জিডিপি কত? জিডিপি পুরো নাকি? জিডিপি শান্তনু, জিডিপি কত বলুন একটু। কি জিডিপি? পিউ জিডিপি কে পুরো আমি নাকি একটি কথা বলি, এই সায়ন্তন বাবু এবং বিজেপি আজকে কি অবস্থা? স্টুডিওর ভেতরে এবং স্টুডিওর বাইরে প্যারামিলিটারি এবং মিলিটারি ফোর্স নিয়ে যেভাবে হম্বিতম্বি করছে, ঠিক একই রকম ভাবে যদি সত্যি ওনারা রাস্তায় উপস্থিত থাকে, পশ্চিমবঙ্গের নির্বাচনটা সঠিকভাবে করা যায়। কিন্তু বিষয়টা হলো ওনারা স্টুডিওর ভেতরে চিৎকার করেন, বাইরে গিয়ে প্যারামিলিটারি ফোর্সের ওই গলা মেলান, আর নির্বাচনের দিনে একদম আমি এই পয়েন্টে সুদীপদা একদম আপনার রাজীব আসবো, সুদীপদার পয়েন্ট ধরে আমি অনুব্রতদার কাছে বলবো, ভোট কর্মী ঐক্য মঞ্চ আসতে আসতে অনুব্রত বাবু, ভোট কর্মী ঐক্য মঞ্চ তারা কমিশনের কাছে আবেদন জানিয়েছে ভোটের দিন যেন আপনাকে গৃহবন্দী করে রাখা হয়। আপনি ত্রাস তাদের কাছে। আরে ভাই শোনো পিউ, একটা কথা বলে দিই, আমি ভোটের দিন জীবনে কোনোদিন রাস্তায় বেরোই না। আমি ভোটের দিন রাস্তায় কোনোদিন বেরোই না, আমি পার্টি অফিসে কন্টিনিউ থাকি, কোনোদিন বেরোই না। আর ওদিকে চ্যালেঞ্জ করলাম, বীরভূমে তো লাস্টে ভোট, চ্যালেঞ্জ করে দেখিয়ে দেবো কি দেখা মানুষকে ভোট দেবে। চ্যালেঞ্জ নিতে তো বাহিনী আসছে, আপনাকে আলাদা করে কেন চ্যালেঞ্জ নিতে হবে অনুব্রত বাবু? মানুষ ভোট দেবে না। না আমি তো বাইরে যাই না, আমি তো পার্টি অফিসে থাকি। আমি তো আপনি নিশ্চিন্তে বলে বসে থাকবেন বাহিনী ভোট করাবে, চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জ একটাই, মানুষ তৃণমূলকে ভোট দেবে। মানুষ তৃণমূলকে ভোট দেবে, মানে তৃণমূলের দিকে ভোট করানোর চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে, উন্নয়ন নিয়ে যাবে মানুষকে। না আপনি কি আবার উন্নয়নের ডান্ডা বাহিনী হাতে ভোট জেতাবেন? উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, উন্নয়ন নিয়ে যাবে ভোট বাক্সই। হ্যাঁ বলছি উন্নয়নের ডান্ডা বাহিনী হাতে আবার কি ওই ভোট বাক্সে গিয়ে ভোট চ্যানেলাইজ করবেন? খুব সিম্পল কথা, এটা কিন্তু এত জটিলতা করার কিছু নেই। ওনাকে বেফালতু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন, তার বেসিসে ভোট হবে, ওনাকে এইভাবে ডিস্টার্ব করার কোনো মনে হয় না। একটা কথা, উন্নয়নের সাথে হোক না, উন্নয়ন ভার্সেস কুৎসা হচ্ছে তো, আমরা তো উন্নয়নের ফিরিস্তি দিচ্ছি। আর বিজেপি ব্যালেন্স শিটটা দেখেন না, 7 বছরের ব্যালেন্স শিটটা দেখেন। রাস্তায় কি উন্নয়ন দাঁড়িয়ে থাকবে কি থাকবে না? এটা দাঁড়িয়ে থাকলে বসে তো বলতে দিন প্রশ্নটা। একটু শেখো, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে কি থাকবে না, আর প্যারামিলিটারি তাদের দাঁড়িয়ে থাকতে দেবে। আমি আপনাকে বলছি, মানুষ যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তা উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। 34 বছরের ভাঙা রাস্তা আজকে ম্যাস্টিক রাস্তা উন্নয়ন দাঁড়িয়ে আছে কিনা আমরা জানি না, কিন্তু অধীর চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন তৃণাঙ্কুর। অধীর চৌধুরী বলেছেন কেন্দ্রীয় বাহিনী এসেই 100% শান্তিপূর্ণ ভোট করাবে, তিনি বিশ্বাস করেন না, কারণ তার মনে হয় মমতা ব্যানার্জি ঘুঁটি অলরেডি সাজিয়ে রেখেছেন। শোনাবো। এখানকার পুলিশের উপরে নির্ভর করে কেন্দ্রীয় বাহিনীকে চলতে হবে। এখানকার পুলিশ বাহিনীকে মমতা ব্যানার্জি
ভোট ডিক্লেয়ার হওয়ার আগে থেকে এখন পর্যন্ত, অর্থাৎ যেদিন থেকে কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে সেদিন পর্যন্ত, যেখানে যেখানে পুলিশগুলোকে সময়ের জন্য ট্রান্সফার করতে পারে, নির্বাচন কমিশন অবজেকশন দিতে পারে, সেখান থেকে সরিয়ে 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 সে তার গুটি সাজিয়ে নিয়েছে। আমি ঠিক এটাই বিজেপি সায়ন্তনের কাছে জানতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি সাজিয়ে রেখেছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিরাট কিছু ফারাক হবে না। দেখুন, আমি এটা বলতে পারবো না, কারণ আমরা সরকারে নেই, এখানে করতে পারেন, কিন্তু নির্বাচন কমিশনের প্রচুর ক্ষমতা, একটা কনস্টিটিউশনাল অথরিটি, তার প্রায় আনলিমিটেড পাওয়ার। সে যদি এটা বুঝতে না পারে তাহলে নির্বাচন কমিশনের ব্যর্থতা। অধীর বাবুর সন্দেহের সঙ্গে আমার সন্দেহের মিল আছে, কিন্তু আমার এটাও মনে হয় নির্বাচন কমিশনের উপর আমাদের ভরসা রাখা উচিত। এবারের নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হিসেবে নির্বাচন কমিশন এবং যে বাহিনী তুমিই বলেছো খেলা দেখাতে আসবে। আমি আবার আলোচনায় আসবো সায়ন্তন, আমি বলার সুযোগ দেবো। একটা ছোট্ট ব্রেকে আমাকে যেতেই হবে, তারপর আলোচনা চলতে থাকবে। সঙ্গে থাকুন আপনি, আর আমাদের লাইভ স্ট্রিমিং এ প্রশ্ন করতে থাকুন, সরাসরি উত্তর জানুন অতিথিদের মুখ থেকে। সঙ্গে থাকুন। জনতা দরবারে ফিরে এলাম। অনুব্রত মণ্ডল, সায়ন্তন বসু, সুমন বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রাজীব বিশ্বাস এবং সুদীপ সেনগুপ্তকে নিয়ে আমার সঙ্গে রয়েছেন জনতাও। আমরা ব্রেকের আগেই যে আলোচনা করছিলাম, অনুব্রত মণ্ডল ক্যামেরার সামনে বসে বলছেন কমিশন আসুক যাই আসুক খেলা হবেই। যখন কমিশনকে এইভাবে কার্যত ফুৎকারে ওড়াচ্ছেন অনুব্রত মণ্ডল, তখন তৃণমূল কংগ্রেস কিন্তু আরো একটি উপায়ে কমিশনের ওপর চাপ বাড়াচ্ছে। আজ সৌগত রায় প্রেস মিট করে বলেছেন সুদীপ জৈন ডেপুটি ইলেকশন কমিশনার, তার অপসারণ চান তারা। কেন? শুনুন সৌগতবাবুর মুখে। ডেরেক ওব্রায়েন একটা চিঠি পাঠিয়ে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ দাবি করেছে। কোনো ভরসা নেই সুদীপ জৈনের। আমরা অনুরোধ করেছি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারকে, তার মাধ্যমে তিনি নিশ্চয়ই চিফ ইলেকশন কমিশনারকে জানাবেন। অনুব্রতদা, যদি কিছুই না হয়, আপনাদের হাসতে হাসতে খেলতে খেলতে নির্বাচন, তো কেন এইগুলো দাবি করছেন? সুদীপ জৈন থাকলে কি সমস্যা হবে? দেখুন, ওটা তো ক্যালকাটা লেভেলের ব্যাপার, ওটা লিডারদের ব্যাপার, ওটা আমি বলতে পারবো না। তবে একটা কথা তোমাকে আমি ফিউ বলি, সবকিছু যদি তুমি বুঝতে পারছো কি হচ্ছে না হচ্ছে, ওরা যাদের সংগঠন নাই, যাদের লোক নাই, তারা সম্পূর্ণ ইলেকশনটা ভরসা করছে ইলেকশন কমিশনার এবং সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স ধরো 16তেও এসেছিল, 19এও এসেছিল, কিন্তু সেন্ট্রাল ফোর্স ছাড়া ভোট হয়নি। তা তো ওরা সেন্ট্রাল ফোর্স করে লাভ আছে কেন? ইলেকশন কমিশনের যে ভয় কিসে? আমার জানা নেই কি অভিযোগ সুদীপ জৈনের বিরুদ্ধে। দুটো অভিযোগ। বিবেকানন্দের মূর্তি ভাঙার রিপোর্ট উনি ভুল দিয়েছেন, অভিযোগ নাম্বার 1। অভিযোগ নাম্বার 2, বিদ্যাসাগর, এবং কিউআরটি কুইক রেসপন্স টিমের যে প্রধান রাজ্যের হওয়া উচিত, কেন্দ্রের কোন অফিসারকে সেখানে বসানো হয়েছে, কোন এক বাহিনী। কারণ বিশ্বাস করা হয় না কি নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। সেটা প্রটোকল বিরোধী, এটাই প্রটোকল আইনের বিরোধী নয়, তাহলে কোর্টেই আন। 14 সালে সুধীর রাকেশ বলে একজন বিহারের অবজারভার এসেছিলেন এখানে, তাকে তৃণমূল কংগ্রেস কিভাবে ম্যানেজ করেছিল তার অনেক বিষয় অনেকেই জানেন, এখানে আমরা যারা বসে আছি। একইভাবে এই সুদীপ জৈন, একটু ব্যাখ্যা করুন না নির্বাচন কমিশন আপনি জানেন নতুন নির্বাচন কমিশনকে কি করে ম্যানেজ করে তৃণমূল? আমরা অন রেকর্ড বলেছি, একটু বলুন আমরা 14 সালের ওই আরেকবার বলুন। ঝগড়া নয়, সুদীপটা আমি আসবো। সঙ্গে সুদীপ জৈন সবাই তো জানেন এই ব্যক্তির কাছে সেই আমলা গিয়ে কি তাকে নির্দিষ্ট কোনো কিছু বলেছিলেন? সেই আমলার প্রস্তাব কি উনি টার্ন ডাউন করেছেন? তারপরে এই অভিযোগ তুলানো হয়েছে। কোন আমলা গেছিলেন এর উত্তর কিন্তু আমরা উত্তর চাই। একটা মূর্তি ভাঙার রিপোর্ট দিয়ে কোন উপনির্বাচন প্রমাণ চাইছেন, অভিযোগের প্রমাণ চাইছেন। আপনাদের অভিযোগের প্রমাণ দিন, আপনাদের অভিযোগের প্রমাণ দিন। একটা কথা বলে দিচ্ছি, আমি প্রমাণ দিচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি অমিত শাহের মিছিল থেকে বিজেপিরা গিয়ে ভেঙে
ক্ষমা চাই। কনস্টিটিউশনাল বডিকে উনি বলছেন বিজেপি বিদ্যাসাগরের মূর্তি বানিয়েছে। আমাদের একটাই বক্তব্য, এই স্টুডিওর মধ্যে যেমন তুই বেড়াল না মই বেড়াল, কোন নেতা নাম বলে বলার সুযোগ পাওয়া সায়ন্তন বাবু হবে না, তা হবে না। কে আছে নাম বলতে হবে। সায়ন্তন বাবু আপনি যা চেয়েছেন উত্তরটা শুনুন। ব্যানার্জির মতো মিথ্যাবাদীকে রাখা যাবে না। আপনাদের ফ্ল্যাগ রয়েছে, আপনার ফ্ল্যাগ নিয়ে এখানে তাণ্ডব করে দেবো, তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে এখানে তাণ্ডব করে দেবো। আপনি কি ভয় দেখাচ্ছেন? আলোচনা সভা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা আজ আলোচ্য বিষয় নয়। আপনি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে খুব ভুল করেছেন। আপনারা মূর্তি ভেঙেছেন, আপনারা মূর্তি ভেঙেছেন। অমিত শাহ বলেছিলেন একটা প্রশ্ন, আপনারা মূর্তি ভেঙেছেন, পঞ্চরাজুর মূর্তি করে দেবেন, কোথায় সেই আপনারা মূর্তি ভেঙেছেন। আরে আপনারা মূর্তি ভেঙেছেন। সারা বাংলার মানুষ আজকে দেখছে, সারা বাংলার মানুষ, সারা বাংলার মানুষ আজকে দেখছে, আজকে আলোচনা সভায় যা হচ্ছে বাস্তবের মাটিতে সেই প্রতিফলন ঘটাবার তারা চেষ্টা করছে। এই দুপক্ষ মিলে তুই বেড়াল না মুই বেড়াল, কে কত বড় গুন্ডা, কে কত বড় মিথ্যাবাজ, কে কত বড় ভণ্ড, একদম আমার আপনার কথা মাঝখানে বলিনি। এই কথাটা সবাই মিলে একসাথে হবেন এবং এই একসাথে হওয়ার জন্যই তো আজকে স্টুডিওতে এসেছেন। কে কত বড় মিথ্যাবাদী নির্দিষ্টভাবে তা প্রমাণ করবার দায়িত্ব আপনাদের, সে দায়িত্ব আপনারা পালন করুন। মানুষ এই ভোট করবে কতগুলি প্রশ্ন নিয়ে, মানুষ এই ভোট করবে বিকল্পের সন্ধান নিয়ে। যে উন্নয়নের কথা বলা হয়েছে, গত 10 বছর ধরে কোথায় গেল টেট, কোথায় গেল এসএসসি, যে উন্নয়নের কথা বলা হয়েছে, মুখ্যমন্ত্রী গত 10 বছর একটা কারখানা ছবি ওরা দেখায় যে কারখানা দ্বার উদ্ঘাটন করেছে, আরে উত্তরটা তৃণমূল দিতে দিন না। সব দলই দাবি করছে আমরা সেরা, কিন্তু সেই দাবি করতে গিয়ে যাদের মাধ্যমে প্রক্রিয়া, সেই মুখগুলো তারকা মুখ কেন প্রয়োজন হচ্ছে? তারকা মুখ কেন প্রয়োজন হচ্ছে? কারণ সম্ভাব্য যে তালিকা দুদলই আমরা দেখতে পাচ্ছি, টেলি এবং টলি থেকে যোগদানের হিড়িক, সেটা তৃণমূলেও সেটা বিজেপিতেও, এমনকি কম মাত্রায় হলেও সেটা বামেদের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু এর প্রয়োজন কেন হচ্ছে? আমি অনুব্রতদার কাছে যাব, আমি পরিসংখ্যান আপনাদের সামনে আনবো। কিন্তু অনুব্রতদা, আমরা যতটুকু জানি যে লোকসভায় শতাব্দী যখন ক্যান্ডিডেট দল স্থির করে, আপনার সেটা নাপসন্দ ছিল, এটা বীরভূমের মানুষও জানেন। আপনি কেন অপছন্দ করেছিলেন এবং এই তারকাদের প্রয়োজন হচ্ছে কেন দলের? দেখো প্রিয়, আমি একটা কথা বলি, তারকারা অভিনয় জগতে থাকে, তারা রাজনীতি আসতেই পারে, কোনো বাধা নাই। জয়ললিতা সেও রাজনীতি করেছে, এনডি রামারাও সেও রাজনীতি করেছে, এতে কোনো প্রবলেম নাই। যে কোনো তারকা যে কোনো দলে যেতে পারে, এটা কোনো প্রশ্ন নয়। কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো কিছু থাকতে পারে, তাই বলে রাজনীতিতে সেটা কোনো ফল হবে না, রাজনীতিতে রাজনীতির মতন হবে। তার যদি কোনো তারকা যদি বীরভূমে দাঁড়ায়, তাকে জেতাবার দায়িত্ব দলে, দল 100 বার জেতাম, অসুবিধা কি আছে? না, সে তো আপনি দলীয় নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি অবশ্যই আপনি মানবেন, কিন্তু আপনারা দলটা করছেন বা যারা দলটা খেটে করছে, সেখানে শতাব্দী বা যে কোনো XYZ যারা এসে ওখানে টিকিটটা পাচ্ছেন, এটা থেকে একটা কোথাও বৈষম্য তৈরি হয়, দলের কাজ এগিয়ে নিয়ে যেতে, সংগঠন এগোতে অসুবিধা হয়। দেখো, তোমাকে প্রিয় একটা কথা বলি, শতাব্দী এখানে এমপি, শতাব্দীকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয়, জেতাবার দায়িত্ব খেটে আমাদের, আপনি মানেন? কর্মীরা খেটে যেতে হবে, তাতে কোনো ব্যাপার নয়। ঝগড়া করব, যদি কোনোদিন ঝগড়া করি মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে ঝগড়া করব, রাস্তায় ঝগড়া করব না। আরেকটা কথা, মমতা ব্যানার্জি যাকেই ক্যান্ডিডেট করবে তাকেই দলের উচিত দলকে জেতানো, আমি মনে করি। আরেকটা প্রিয় তোমাকে কথা বলে দিই, এই যে এত যে তোমরা বসছো তর্ক করছো না, আগে ওদের সংগঠনের লোক দেখাও, তারপর তো বসবো। ওদের কোনো লোকজন নাই। আমি যে এত বড় বড় পাল্টা মিটিং করছি, ওরা কেন পারছে না?
কি পাচ্ছে আমি কি না? লোকগুলোকে জোর করে নিয়ে আসছি? এই যে মহিলা মিটিং, 40,000 50,000 করে মহিলা হচ্ছে, 2019 ফলটা কি এমনি এমনি হয়ে গেল? 40% ভোটটা কি ভোট নয়? বিজেপি সভাগুলো দেখতে পাচ্ছেন না? 2019 পিও সম্পূর্ণ ভাঁওতা মেরেছিল যে 15 লক্ষ টাকা দিতে পারি নাই, এবারে 15 লক্ষ টাকা দিয়ে দেবো ভোটের পর। এক শ্রেণী মানুষ তো গরিব আছে, কোথায় বলেছে এটা? বালাকট পুলমা দিয়ে সব দিন হয় না। সংগঠন ছাড়া 18টা এমপি হয় অনুব্রত দা। 15 লাখ টাকার কথা কোথায় বলেছে উনি বলুন, মিথ্যে কথা বলছেন। নরেন্দ্র মোদী ভাষণ দেখিয়ে দেবো। আরে আস্তে আস্তে তৃণাঙ্কুর আস্তে। যারা ভোট দিয়েছে তারা বলছে, যারা ভোট দিয়েছে তারা বলছে যে আমাদেরকে নিয়ে 15 লক্ষ তর্কে আমরা ঢুকবোই না, 15 লক্ষে তর্কে আমরা ঢুকবোই না। শান্তন, তারকা প্রয়োজন হচ্ছে কেন বলো তো? একের পর এক সিলভার স্ক্রিনের মুখকে কেন দলে নিতে হচ্ছে? অনুব্রত মণ্ডলের কথায় কতটা গুরুত্ব দেবেন আপনাদের বিষয়? আমি আমার প্রশ্ন, তারকার প্রয়োজন হচ্ছে কেন দলে? এক মিনিট, বাবুল সুপ্রিয় ভোটে জিতে গেলে রাজনীতি করব না যিনি বলেছিলেন তিনি হচ্ছেন আমাদের স্বয়ং অনুব্রত মণ্ডল। তারপরে অনুব্রত দাও রাজনীতিতে আছেন, আমি চাই তিনি থাকুন, রাজনীতি করুন, আমরাও রাজনীতি করছি। রাজনীতিবিদে অনেক সময় বলে থাকেন, আমি এটাকে কোনো দোষ হিসেবে ওনার বলছি না, কম্পিউটেশনে ভুল হয়েছে। তারকার ক্ষেত্রে যেটা আছে, পৃথিবীতে অনেক বড় বড় তারকা বড় বড় জায়গায় গেছেন। আমেরিকাতে রোনাল্ড রেগান গেছেন, আমাদের রাজ্যেও এসছেন স্মৃতি ইরানি থেকে জয়ললিতা, অনেকেই তারকা জগৎ থেকেই রাজনীতির জগতে। জয়ললিতা তো রাজনীতি করতে এসেছেন, কিন্তু ভোটের আগে সিলভার স্ক্রিনের 4টে মুখ নিয়ে কি সুবিধা পাবে দল? এটা কি দলের দৈন্য চেহারাটা প্রকাশ পাচ্ছে? দেখুন, এটা এভাবে ভাবা ঠিক না, তবে সবাইকে, সমাজের সব স্তরের মানুষের পলিটিক্সে পার্টিসিপেট করার প্রয়োজন আছে। পলিটিক্সে পার্টিসিপেট করা সবার প্রয়োজন। পর্দা থেকে রাজনীতির ময়দানে কাকে করবেন? হ্যাঁ, দ্রুত দ্রুত দ্রুত। তারকাদের মুখ দিয়ে কি লাভ হয়? লাভ তো হয় দলের। তারকাদের মুখ দিয়ে কি লাভ হয়? তারকাদের মুখ দিয়ে কি লাভ হয় বুঝতে পেরেছি। সুমন, না, বিষয় যেটা হচ্ছে, তারকা আছে, সেটাই তো বললাম। বিষয় যেটা হচ্ছে, দুটো তিনটে তফাৎ আছে। সেটা হচ্ছে যে হ্যাঁ, তারকা মুখ একটা তো ভোটে কাজ করেই, প্রচারের ক্ষেত্রে কাজ করে, কিন্তু ঘটনা হচ্ছে জিতে যাবার পরে তাদের যতটা দায়িত্বশীল বা দায়িত্ববান হওয়া উচিত, সেইটা সমাজের প্রতি যদি তারা হন, বা সেটাই কাম্য। যেমন আমাদের দলেও আছে, তৃণমূল কংগ্রেসও আছে, এবং এর যদি দেখেন যে অভিনেতাদের ইলেকশনে বা রাজনৈতিক কারণে ব্যবহার করা, এটা কিন্তু শুরু থেকে, ঠিক আছে, আমরা এতগুলো নাম বলে শেষ করা যাবে না, আর্নল্ড শোয়ার্জেনেগার থেকে শুরু করে, যাই হোক। বাট আপনি যদি পার্লামেন্টে উপস্থিতি দেখেন, তাহলে তৃণমূল কংগ্রেসের এই নুসরাত মিমি দেব, আমরা একবার দেখাই লোকসভায় রাজ্যের যে এমপি, তাদের বিশেষ করে তারকা এমপি, তাদের পরিসংখ্যান, তারা কতগুলো ডিবেটে পার্টিসিপেট করেছেন, অ্যাটেন্ডেন্স কত, দেখতে থাকুন, আমরা দেখাচ্ছি একে একে। আমি ঠিক এই জায়গাতেই তৃণাঙ্কুরের কাছে আসি। তৃণাঙ্কুর, এই যে এত নতুন মুখ, আমরা দেখলাম অদিতি মুন্সি আজ জয়েন করলেন, হয়তো তিনি টিকিট পাবেন, আমাদের কাছে যা সূত্রের খবর, কিন্তু এই তারকা মুখ মানেই জিতে যাবে, এই বিশ্বাসটা আছে? কি করে, কেনই বা এটার দরকার হচ্ছে তৃণমূলের মতো দল যারা এতদিন ধরে এখানে শাসন করছে? আমাদের দলে একটা সুবিধা হচ্ছে, আমাদের দল হচ্ছে একমুখী দল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আদর্শ এবং উন্নয়নকে তুলে ধরার একটা দল। আজকে সেখানে এই তারকাদের, যাদের আমাদের দলে তারকাদের মধ্যে বলতে পারি আমি মিমি, নুসরাত, দেব, এরা কিন্তু মানুষের সঙ্গে মিশে থাকেন। আজকে কিন্তু উপস্থিতি কোথায় আছে আমি বলছি কি, আমি জানি না, আমার আজকে বসার আগে আমি বিষয় তো আপনার শো ছিল না, আমি স্টাডি করে আসিনি, কিন্তু আমি একটা জিনিস জানি, বসিরহাটের মানুষ যখন কোনো প্রয়োজনে পড়েন, আমফানের সময় আজকে নুসরাত গেছিলেন, কিন্তু আমি জানি মিমি করোনার সময় রাস্তায় ছিলেন, বা দেব, আমার শেষ করবেন, আমি বলছি আমি দেখেছি কিন্তু আজকে বিজেপির 18 জন এটাকে হাইলাইট করার প্রয়োজন হচ্ছে কেন সুদীপ দা? এক মিনিট, সেটা হলো তারকারা ভোটে দাঁড়াক, আমাদের কোনো আপত্তি নেই। মানুষ তাদেরকে ভোট দেয় এই কথা ভেবে যে তারা অভিনয় দেখাবে বলে তো তাদের মানুষ ভোট দেয় না। মানুষ ভোট দেয় যে মানুষের প্রয়োজনে তারা মানুষের পাশে দাঁড়াবে। এই মিমির কথা হচ্ছে, নুসরাতের কথা হচ্ছে, তাদেরকে মানুষ ভোট দিয়েছিলেন, কিন্তু যখন সিএ নিয়ে ভোটাভুটি হলো তখন তারা শুটিংয়ে ব্যস্ত থাকলেন। শুটিং দেখবার জন্য মানুষ তাদের ভোট দেয় না। সুতরাং তারকারা রাজনীতিতে আসুক, এই মুহূর্তে
এই মুহূর্তে মমতা ব্যানার্জি তারকার প্রয়োজন আছে, কারণ মমতা ব্যানার্জি একাই 294টা আসনে যতই বলুক না কেন তিনি দাঁড়াতে চাইবেন, তিনি দাঁড়াতে পারবেন না। দ্বিতীয় কথা, তিনি আর কাউকে বিশ্বাস করেন না। আজকে এই যে বসে এখানে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি, আগামীকালই তারা বিজেপিতে জয়েন করবে কিনা মমতা ব্যানার্জি নিজেও সেটা জানেন না, বিজেপি ওনারা নিজেরাও সেটা জানেন না। সুতরাং এই যে প্রার্থী তালিকা ঘোষণা হবে, আমি আশাবাদী এবং আমি আশা করি এটা, এবং নিশ্চিতভাবে আপনারা দেখতে পাবেন অন্তত 25 থেকে 30 জন তথাকথিত তারকার মুখ থাকবে যারা কোনোদিন রাজনীতির সাথে যুক্ত থাকে। বিজেপিও এর থেকে বাইরে নয়। তৃণমূল বাধ্য হয়ে করতে। প্রথমত হচ্ছে বামেদের ওই ন্যারেটিভ মানুষ শুনতে শুনতে এখন ক্লান্ত, আর ওইসব কেউ শুনতে চাইছে না। যেটা বক্তব্য যেটা বলতে দিন, আপনার সময় বলিনি, যেটা বক্তব্য আমার সেটা হচ্ছে যে সায়ন্তনটা খুব সঠিকভাবেই বলেছেন যে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে লোক এনে আমাদেরকে রাজনীতিতে যদি তারা ইন্টারেস্টেড থাকেন তাদেরকে আমাদের সুযোগ দিতে হবে। আমরা অনেকেই দেখেছি রাজনীতিতে তারা সক্রিয়ভাবে রাজনীতি করছেন এবং ভালো পারফর্মার, যারা যে করতে পারছেন না তারা এমনিতেই সরে যাচ্ছেন। আমি সুদীপ বললে এক কাউন্সিলর বেহালা এলাকার, তার বক্তব্য আপনাদের শোনাবো। তার বক্তব্য দেখাবো, তিনি কি ফেসবুক পোস্ট করেছেন, ফেসবুক পোস্টে তার মনের কথা। এবার ভাবছি সিনেমা একটা চান্স পেলে নিলে ভালো হতো, আমরা দেখাচ্ছিও সেই গ্রাফিক্সটা। এবার ভাবছি একটু সিনেমায় চান্স নেব, তাহলে টিকিট পাকা। যারা দলে কাজ করছেন, খাটছেন, সারা বছর পড়ে মার খাচ্ছেন, এটা তাহলে টিকিট পাকা কথা দিদি ভাই বলেন। তা এটার ইমপ্লিকেশন কি? কেন সেটা অন্য কিছু হতে পারে, সেটা জানে বৈশালের উপস্থিত আছে, নিজেও সেটা জানে। সমাজের সর্বস্তরের মানুষের রিপ্রেজেন্টেশনের প্রয়োজন আছে, লয়ারদের মধ্যে, ডাক্তারদের থেকে, সারা বছর কাজ করুক না সমাজের সমস্ত স্তরের মানুষ, সমস্ত স্তরের মুখে হঠাৎ পতাকা ধরে আমি সেবা করতে চাই মানুষের, কেন বলার প্রয়োজন? দেখুন, আমি একটা কথা বলছি, সময় পয়সা দিয়ে দেখতে একটা কথা বলবো, ব্রিগেডের সবার যিনি উপস্থাপনা করেছেন কে করেছে? এখানে ওনারা অন্য দল তিনি কোথায় ছিলেন? কোথায় রাজনীতি করেছেন উনি? করোনার সময় প্লিজ অন্য সময় বলবেন না, সুদীপ দা বলবেন না। আমি যেটুকু বুঝি সমাজের সর্বস্তরের মানুষকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া উচিত। আমরা অমিতাভ বচ্চনকে দেখেছি, সুনীল দত্তকে দেখেছি, রাজেশ খান্নাকে দেখেছি, সবাইকে দেখেছি পার্লামেন্ট ইলেকশনে তারা রিপ্রেজেন্ট করেছেন। এটা অনিল চট্টোপাধ্যায় গেছে, আর ওরা সিপিএম এ খালি সময় বলবেন না, সিপিএম হিংসা করে একটা অভ্যেস আছে। বারবার ইন্টারাপ্ট করছেন, আমাকে মাঝখানে বলতে না মাঝখানে কেউ বলবে না। বৈষ্ণবদা থামুন। সুমন, না, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দুম করে কালকে সকালবেলা অভিনেতা অভিনেত্রী বা রাজনৈতিক নেতারা যদি ক্রিকেট বা ফুটবল খেলতে যায় তাদের যেমন প্রপারলি সেটা করতে হবে, সেরকম অন্য যে কোনো জায়গা থেকে যখন রাজনীতিটা করতে আসবে তাকে মাঠে নেমে রাজনীতিটা করতে হবে। যেটা আপনি যদি দেখেন, আমি খুব দায়িত্ব নিয়ে এখানে বলছি, আশা করি এর বিরোধিতা কেউ করবেন না। আমাদের যে কজন অভিনেতা অভিনেত্রীরা বা খেলোয়াড়রা বা যারা অন্য জায়গা থেকে এসছেন, তারা যখন আমাদের দলে রাজনীতি করেন সেই সুযোগটা আমাদের দল থেকে দেওয়া হয়, এবং তারা প্রত্যেকে কিন্তু মাটিতে নেমে গ্রাসরুট লেভেলে গিয়ে রাজনীতিটা করেন। আপনি যদি বলেন আমি শেষ করলে 100 ঘন্টা ধরে কথা বলবো, আমি না করবো না, ঠিক আছে? এবার ঘটনা যেটা হচ্ছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়রা যারা 100% কাজ করে ফেলেছে, তারা হঠাৎ নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে হঠাৎ এত সেলিব্রিটি মুখের কি প্রয়োজন হচ্ছে জানি না। আমার একটা মনে মনে প্রশ্ন জায়গা, আমি জানি না 294টা প্রার্থী জোগাড় করতেও কি হিমশিম খাচ্ছেন? বিজেপির ক্ষেত্রেও তো এই প্রশ্ন অ্যাপ্লিকেবল। ইউটিউব থেকে এক দর্শকের প্রশ্ন আমরা দেখি আগে। চন্দ্রশেখর পাখিরা তিনি প্রশ্ন করেছেন, নতুন যোগদেও তারকারা যদি জোটে জিতে যান তাহলে তারা কি আদৌ এলাকায় যাবেন? এটা আমি দু দলের কাছে প্রশ্ন রাখলাম, আমি আসবো। সুদীপ দা আপনি বলবেন, তারা কি আদৌ এলাকায় যান? বৈশ্বনাথ দা, দেবশ্রী কতবার গিয়েছিলেন রায়দিঘিতে? চিরঞ্জিত বারের সাথে কতবার গিয়েছিলেন? আপনি একটু দেবশ্রী উদাহরণটা দিন না, বিধানসভায় আসুন না। আসছি আমি, শান্তন আসবো। এখানে কিন্তু এক মিনিট সুমন, এখানে কিন্তু বৈষ্ণবদার সঙ্গে আমার সমর্থন হয়। তারকা হলেই যাবেন না বা তারকা হলেই যাবেন, এটা মনে হয় ভাবার দরকার নেই। পলিটিক্যাল এলিমেন্ট হলে তিনি যাবেন, পলিটিক্যাল এলিমেন্ট যদি না, এই যে নেওয়া হচ্ছে দল কি পলিটিক্যাল এলিমেন্ট দেখে নিচ্ছে? এটা দেওয়া উচিত। এটা আমরা কিভাবে এলিমেন্ট না, আমরা তো এত বছর ধরে রাজনীতি করছি, স্টুডেন্ট পলিটিক্স করছি কবে থেকে, আমরাও তো এত বছর ধরে রাজনীতি করছি, আমাদেরও তো একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে।
শোন আমরা হেন গলি নেই চিনি না, হেন বুথ নেই চিনি না। মানে আপনারা সেই পর্দায় জায়গা দেখিয়ে বলছি পর্দায় আমি- ঝকঝকে মুখ দেখে বুঝে যাচ্ছেন যে ইনি পলিটিক্যাল এলিমেন্ট। এরা কাজ করে, এরা এটা নয় যেটা এই পারসেপশনটা ঠিক না যে যারা সিনেমা আর্টিস্ট বা তারকা তারা পলিটিক্যাল ফিল্ডে কাজ করে না। স্মৃতি ইরানি তো হেরে গেছিলেন নির্বাচনে, ওনাকে দুবার হেরেছিলেন, এবার ওনাকে দুবার মুক্তি করে হেরেছেন। দেওয়া হয়েছে হেরে যাবার পরেও। সেটা না, এবার এবার জিতেছেন। এবং না, না, এতে কি ব্যাপার সেটা বোঝা যায় না। সেটা বিষয় জানি, আমি একটা বিষয় দায়িত্বের কথা বলতে পারি, যারা তারকা প্রার্থী তাদের ক্ষেত্রে একজন সাংসদ এখানে সবার অডিও ডাউন, সবার অডিও ডাউন। অনুব্রত বাবু, এই যে ঝাঁকে ঝাঁকে তারকা, আপনিও নিশ্চয়ই খোঁজ রাখছেন, ঝাঁকে ঝাঁকে তারকা আপনাদের দলেও যোগ দিচ্ছে, কতটা লাভ হবে এই নির্বাচনে? আপনি তো খুব 220 230 বলছেন, এই তারকারা কি করবেন? দেখো এখন তোমাকে আমি বলি 220 থেকে 230 পাবো। কোনো তারকাকে যদি নিয়ে আসে, তাকে যদি রাজনীতিতে নিয়ে আসে, অসুবিধা কি আছে? কোনো প্রবলেম তো নেই। অনুব্রত তারকারা বাবু, আসতেই আপনি পারে। মন থেকে বলুন, আপনাদের মতো দক্ষ তারকারা নিয়ে কোনো সংগঠকরা problem নাই। হঠাৎ ভোটের আগে আসা এই দলে যোগ দেওয়ার টিকিট পাওয়া তারকাদের মেনে নেয়? কেটে গেল, কাটেনি আছি আমি, বলুন। কেটে গেল, কেটে গেল। না, মোক্ষম প্রশ্নের সময় আমি একই উত্তর খুব দ্রুত আমি নিতে চাইবো। হ্যাঁ, আসবো খুব দ্রুত। সায়ন্তন, না, একটা প্রথমে বলি, সুদীপদার খুব দুঃখ, একা 6:1। তা আব্বাসের দলের কাউকে ওনার সঙ্গে থেকে দিয়ে দেবেন। আমরা আব্বাস নিয়ে অন্য এপিসোডে আবার তোমাকে ইনভাইট করব। ভালো হবে। তারকা জয়েন করিয়ে বিজেপি কি সুবিধা পাবে? ত্রিস্তরীয় রেখেছি, প্রথমে বামফ্রন্ট, তবে কংগ্রেস, তারপরে না, না, আমি দেখা হবে না, রাস্তায় দেখা হবে, সায়ন্তন, দেখা হবে না। সায়ন্তন, একদিকে হচ্ছে তাবর নেতারা, মোদী আসছেন, অমিত শাহ আসছেন, বারবার আসছেন, অন্যদিকে এই তারকা মুখ, এটা কি স্ট্র্যাটেজি? তারকারা কি বেনিফিট দেবে? দেখুন, তারকা বেনিফিটের প্রশ্নটা আমরা উল্টো দিক দিয়ে ভাবি। আমরা ভাবি এত বড় পশ্চিমবঙ্গ, 9 কোটি জনসংখ্যা, 9 কোটি মানুষের কাজের জন্য সমাজের সর্বস্তরের সমস্ত এলাকার মানুষকে এই কাজে যুক্ত করতে হবে। এমন তো নয় যে একটা পলিটিক্যাল পার্টি 4টে সিট জিতে গেল, 50টা সিট জিতে গেল, 250টা সিট জিতে গেল, কাজ হয়ে গেল। রাজ্য চালাতে গেলে চার্টার অ্যাকাউন্টেন্টেরও দরকার, তাকেও দলে দরকার, সিনেমা আর্টিস্টেরও দলে দরকার, আবার সাধারণ একজন ছোট ব্যবসায়ী, তাকেও আমাদের দলে দরকার। তার জন্য সকলে মিলে একটা সোনার বাংলা তৈরির পরিকল্পনা। বিশিষ্টদের সঙ্গে বিজেপির অ্যাসোসিয়েশন বোঝাতে তারকাদের দরকার বিজেপির দলে। বিজেপিতে দেখুন, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশন, ডাক্তার অ্যাসোসিয়েশনে যদি আমরা কাজ করতে যাই, একজন ডাক্তারবাবু সঙ্গে থাকলে ভালো হয়। সিনেমা আর্টিস্টদের সঙ্গে নিয়ে কাজ এরা কি আদৌ বেনিফিট দেবে? হ্যাঁ বা না, সত্যি উপকার হয়? তারকা নিয়ে দলে উপকার হয়, যেটা যায়। আমি কেবলমাত্র একটা প্রশ্ন করতে চাই, আর উত্তর দেওয়ার সময় নেই। উত্তর দেওয়ার সময় নেই, আমি জানি, তার প্রশ্নটা করে যাচ্ছি যে অমিত শাহের মঞ্চ থেকে কতজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যোগ দিলেন, কতজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যোগ দিলেন বা ডাক্তার যোগ দিলেন, তোমরা নিজেরা সেটাকে দেখিয়েছিল। দ্বিতীয় কথা, আমি যাদবপুরের ভোটার এবং যাদবপুরের মানুষ, মিমি চক্রবর্তীকে ভোট দিয়েছে মানুষ, কিন্তু করোনা আবহের সময়, আমফানের সময় তিনি টিকটকে ব্যস্ত ছিলেন। এবং এখানে সব অডিও ডাউন। আমি অনুব্রত মণ্ডলের কাছে আছি। শেষ প্রশ্ন, অনুব্রত বাবু, আপনার মতো দক্ষ সংগঠক যারা পড়ে থেকে মাঠে রাজনীতি করেন, একদম সত্যি মন থেকে বলুন, এরকম তারকারা যারা ভোটের আগে দলে আসেন আর টিকিট পান, তাদেরকে মেনে নেন আপনারা, নাকি বাধ্য হন মানতে? না, কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে, আমরা অনুব্রত বাবুর সঙ্গে কথা বলতে পারলাম না। তবে আমাদের আজকের এই সময় একদম শেষ। তর্ক চলছে, বিভিন্ন ইকুয়েশনে বিভিন্ন দল এগোচ্ছে, কারটা বেশি কাজে দেয়, কার টোটকা সত্যিই লেগে যায়, সেদিকে তো আমরা সেই নজর রাখছি। তবে আরো একবার আপনাদের মনে করিয়ে দেব যে আগামীকাল কিন্তু 3 দলেরই প্রার্থী তালিকার ঘোষণা। আমি আরো একবার চেষ্টা করবো। অনুব্রত বাবু, শুনতে পাচ্ছেন এবার? শুনতে পাচ্ছেন অনুব্রত বাবু? শুনতে পাচ্ছেন অনুব্রত বাবু? না, শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। সময় একদম হাতে নেই। ধন্যবাদ উপস্থিত অতিথিদের, ধন্যবাদ আপনাদের। এইভাবেই সঙ্গে থাকুন সোম থেকে শুক্র রাত 8টায় জনতার দরবারে।